প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নিউজ দেখার জন্য। সাথে আছি আমি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি, সেই সাথে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমাদের সাথে আছেন নিউ ইয়র্কের প্রথিত যশা চিকিৎসক ডাক্তার তৌহিদ শিবলি। আসুন পরিচিত হই ডাক্তার তৌহিদ শিবলির সাথে। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমরা আপনাকে পেলাম এবং আপনার সাথে অনুষ্ঠানের আগে আপনি যেটা বলছিলেন যে এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আপনি আমাদের সাথে থাকবেন এই টিভিএন স্টুডিওতে, টিভিএন ওয়েলনেসের সাথে। তো কেমন আছেন? আমি খুব ভালো আছি। দর্শক, TVN24 দর্শক শ্রোতা, আমি প্রায় 4 বছরের একটু বেশি সময় পরে আসছি। সবার ইচ্ছা এবং আমার নিজের ইচ্ছায় আপনারা সবাই আমাকে চাচ্ছেন। আমি খুব গর্বিত যে আমি আসছি, আপনাদের সাথে কথা বলতে পারবো। জি, অনেক ধন্যবাদ ডাক্তার তৌহিদ শিবলি। দর্শক, যেটা বলছিলাম যে এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার ডাক্তার তৌহিদ শিবলি আমাদের সাথে থাকবেন এবং কিছু বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো, বিশেষ করে তার পছন্দের কিছু বিষয় যেগুলো আমাদের কমিউনিটির জন্য খুব দরকার, স্বাস্থ্যগত যেসব বিষয় সেগুলো আমরা আলোচনা করতে থাকবো এবং ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো চলতে থাকবে। এবং সেই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ডাক্তার তৌহিদ শিবলি, প্রথমে যদি বলি যে সাধারণ বিষয় তো ডায়াবেটিস খুবই একটা কমন একটা সমস্যা সবার ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যদি বলেন যে আসলে ডায়াবেটিসটা আসলে কি? আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে প্রবলেম হচ্ছে কার্বোহাইড্রেটটা কি? রাইস অ্যান্ড ব্রেড, আমরা যেটা প্রতিদিন খাচ্ছি, এর যে সিম্পলেস্ট ফর্ম যেটা যে সুগার হয়ে যাচ্ছে, এই সুগারটা বডির সেলের মধ্যে না ঢুকে ও ব্লাডের মধ্যে থাকছে। আচ্ছা, তখন হয়ে যাচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, তার মানে হচ্ছে যে নর্মালি এটা সেলের মধ্যে বা কোষের মধ্যে থাকার কথা, কিন্তু সেটা সেখানে না থেকে রক্তের মধ্যে রয়ে গেছে থাকছে এবং রক্ত থেকে মাংসতে বা সেলে যাচ্ছে না, সাধারণভাবে যদি বলি। এবং তাতে কি হচ্ছে যে রক্তের মধ্যে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এর পরের যে অবস্থাগুলো চলে আসছে, যে আমরা মেডিকেল টেস্ট করে আমরা বলে দিচ্ছি যে এই পেশেন্টের ডায়াবেটিস আছে কিংবা খুব কাছাকাছি আছে ডায়াবেটিসের কিংবা ডায়াবেটিস নাই। আচ্ছা, তার মানে যে রক্তে সুগারের পরিমাণ নিশ্চয়ই একটা স্বাভাবিক মাত্রা আছে যেটা থাকা উচিত, মানে একেবারেই থাকবে না তা তো নিশ্চয়ই হবে না, মানে একটা মাত্রা তো দরকার আছে, একটা থাকতেই হবে। এক্স্যাক্টলি যেটা বলেছেন। তো তার চেয়ে বেশি কতটুকু হলে আমরা শুরুতেই বলতে পারি যে ডায়াবেটিস শুরু হয়ে গেছে, বা ডায়াবেটিসের সুগারের মাত্রাটা কতটুকু? ভেরি গুড কোশ্চেন। দর্শক, একটা জিনিস আমরা বলি যে সবসময় যে ডায়াবেটিসকে চেক করতে গেলে, আমি প্রাইমারি কেয়ার ইন্টারনাল মেডিসিন আমার প্র্যাকটিস, আমার পেশেন্ট যারা আসছে সবাইকে আমি ব্লাড ওয়ার্ক করি। ব্লাড ওয়ার্কে যখন মর্নিংয়ে ওটা খেয়ে আসলে না খেয়ে আসলে আমরা A1C দেখি। যদি আমরা A1C 6.5 কিংবা 5 হয়ে যায় এবং তার উপরে, তখন আমরা ওকে বলি ডায়াবেটিস। আর যদি ব্লাড সুগার নিয়ে আপনারা যেটা বলছেন, এটার প্র্যাকটিস অতটা আমরা করতে পারি না, করা ঠিকও না। আমাদের যে গাইড করা হচ্ছে, সেই গাইডে বলা হচ্ছে যে ব্লাড সুগার যদি আপনি দেখতে চান সকালে, যে আপ টু 100 পর্যন্ত আপনি বলতে পারেন নর্মাল। আমি খুব সহজভাবে বলতে চাচ্ছি, 1-2টা নাম্বার বাদ দিয়ে। তো 100 থেকে 124 হলে আপনি বলা হচ্ছে যে ডায়াবেটিসটা প্রায় চলে আসছে। আর যখন 125 হয়ে যাচ্ছে আমরা বলে দিচ্ছি ডায়াবেটিস। ঠিক আদার ওয়েতে আমরা বলি যে A1C যখন 5.6 কিংবা তার নিচে থাকছে, তখন আমরা বলছি নর্মাল। যখন 5.6 থেকে 6.4 আসছে, বলছি যে ডায়াবেটিসের পূর্ব অবস্থান, যে কোনো মুহূর্তে ডায়াবেটিস হবে। 6.5 A1C হলো, আমরা বলে দিচ্ছি ডায়াবেটিস। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে আপনি যে প্রথম যে নাম্বারটা বললেন যে 120 থেকে 124, 120 থেকে 124, তো এটা কি অভুক্ত অবস্থায় নাকি যে কোনো সময় র্যান্ডম? এটা অভুক্ত অবস্থায়, খালি। ভেরি গুড কোশ্চেন। যে র্যান্ডম অবস্থায় আমরা করতে পারি সেটা যে আফটার ইটিং, আচ্ছা, খাওয়ার পর থেকে 2 ঘন্টা পরে। আচ্ছা, খাওয়ার 2 ঘন্টা পরে, খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে। আচ্ছা, এই প্র্যাকটিসটা আমরা করি না, মোর অ্যাকুরেট হয় না আমাদের এটা। ওই না খেয়ে করাটাই বেশি ভালো। না খেয়েও করতে পারে, আমরা A1C দিয়ে আমরা ট্রিট করি। আচ্ছা, তো এই যে না খেয়ে যেটা করার কথা বলছেন,
যেটাকে সাধারণ মানে যেটা আপনারা বলেন ফাস্টিং ব্লাড সুগার, তো এই ফাস্টিং ব্লাড সুগার জন্য আসলে কত ঘন্টা না খেয়ে থাকা উচিত? অনেকে হয়তো ইউজুয়ালি আমরা গাইড করি 8 আওয়ার্স। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেকে হয়তো কম সময়ে খেয়ে আসলেন, সুগার লেভেলটা হয়তো বেশিও থাকতে পারে, কাজে এটাও আসলে বলে দেওয়া দরকার। অনেক ধন্যবাদ। এবার আসি যে A1Cর বিষয়ে। আমরা জানি যে আমাদের মধ্যে আসলে এই যে নাম্বারগুলো বললেন এগুলোই মনে রাখার প্রবণতা খুবই কম। আমাদের স্বাস্থ্য শিক্ষার মানে এক্ষেত্রে আগ্রহটা কম আসলে, আমার যেটা মনে হয়। কেউ কেউ হয়তো খুবই ভালো জানেন, কিন্তু অনেকের মধ্যে হয়তো জিজ্ঞেস করলে বলতে পারেন না যে ফাস্টিং ব্লাড সুগার কত বা র্যান্ডম কত। এবং আপনি যেটা বলেন যে A1C, এই A1C সম্পর্কে আমার ধারণা, আমি জানি না আপনার ধারণা কি, যে অনেকেই জিজ্ঞেস করলে বলতে পারেন না। কারণ আমি আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করে দেখেছি, তারা অনেকেই আচ্ছা এটা কি, কিন্তু তারা কিন্তু করিয়েছেন, তারা জানেন না যে A1C এই যে লেভেলটা কত, মানে কত এসছে, নাম্বারটা কত। A1Cটা কি, মানে A1C দিয়ে আসলে কি বুঝতে পারেন আপনারা? দেখেন A1C কি এটা বলার আগে আর একটু ডেসক্রিপশন দেই যে দর্শক শ্রোতা, যখন আপনাদের আমার এখানে ম্যাক্সিমাম পেশেন্ট মেডিকেড হচ্ছেন যে যারা আপনার কোয়ালিফাই করছেন, তো আপনার ইন্স্যুরেন্সের জন্য আপনাকে পে করতে হচ্ছে না, আপনার সিটি আপনাকে দিচ্ছে। তো ওদের গাইডলাইন আছে, ওরা সবসময় A1C জানতে চায়। A1Cর উপর বেস করে আপনাদের যে অসুখগুলো রয়ে গেছে ডায়াবেটিসের উপরে, আমরা প্রাইমারি কেয়ার ইন্টারনাল মেডিসিন সময় মতন আমরা ওই টেস্টগুলো আমরা করছি কিনা, যেমন মনে করেন যে চোখের কিংবা পায়ের চিকিৎসা, এইগুলো আমরা করতে পারছি কিনা A1C দিয়ে। ডক্টর সজল আশফাক আমাকে যে কোশ্চেন করেছেন যে A1Cটা কি, A1Cটা হচ্ছে আপনার ব্লাডের মধ্যে চিনির পরিমাণ। এই যখন টেস্টটা করা হলো সেই সময় থেকে আপনারা যদি 90 ডেজ পিছায় যান, এই 90 ডেজের যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা আমাদেরকে জানানো, মানে গত যে সময় করলো তার থেকে 3 মাস আগের যে মধ্যবর্তী সময়টা, সেই সময়ের গড়, গত 3 মাসের গড়। অনেক ধন্যবাদ ডক্টর তৌহিদ শিবলি। আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন TVN ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমরা আজকে কথা বলছি ইন্টার্নিস্ট ডাক্তার তৌহিদ শিবলির সাথে, এবং আমাদের আজকের বিষয় ডায়াবেটিস। তো ডাক্তার তৌহিদ শিবলি, যে আমরা A1C নিয়ে শুনছিলাম এবং ডায়াবেটিসের অনেক কিছু আমরা আলোচনা করলাম ইতিমধ্যে। তো আমাদেরকে এবার বলবেন কি, যে আসলে আমরা সাধারণত অনেক কথা শুনি যে উপসর্গের বিষয়, আপনারা অনেক সময় বলেন যে, বা রুগীরাও অনেক সময় বলে যে ঠিক বোঝা যায় না যে ডায়াবেটিস হয়েছে কিনা। তো এক্ষেত্রে মানুষের মধ্যে অনেক রকম দ্বিধা আছে। আবার কেউ কেউ আছেন যারা একটু ওভার কনসিয়াস, তারা কিছু কিছু উপসর্গ হলেই ভাবেন আমার ডায়াবেটিস হলো কিনা। তো সেগুলো আমি খারাপ বলবো না, সেটা একদিকে ভালো, তার মধ্যে এক ধরনের কনসিয়াসনেস আছে, এই বিষয়ে সচেতনতা আছে। তো খুব সাধারণভাবে যদি আমরা জানতে চাই যে কি কি বিষয় হলে একজন মানুষ সন্দেহ করবে যে তার হয়তো বা ডায়াবেটিস হয়েছে, তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করা উচিত। কোশ্চেন খুবই ভালো দর্শক। যে আমার অফিসে আমার পেশেন্টরা প্রথমেই জিজ্ঞেস করে যে, আমাকে বলছে যে আমার খুব খারাপ লাগছে, আমি ব্লাড ওয়ার্ক করতে চাই। তো আমি তখন জিজ্ঞেস করি কি খারাপটা লাগছে, তখন বলে যে রাত্রে আমি বারে বারে করে বাথরুমে যাচ্ছি, আমার মুখ শুকায় যাচ্ছে, আমার ওজন কমে যাচ্ছে। আবার কেউ কেউ বলছে আমার ওজন বেড়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে, এবং মাথা ঘুরে, দুর্বল লাগে, অস্থির লাগে। তখন আমরা রুটিন ব্লাড ওয়ার্ক করি। সেই ব্লাড ওয়ার্কের ভিতরে ওই যে কথাটা বললাম দর্শক, যে A1Cটা আমরা দেখি, A1Cর নাম্বার কি আছে। আমার এখানে আমাদের যে কমিউনিটি আমরা আছি, আমার এখানে 80% পেশেন্ট আমার বাংলাদেশি পেশেন্ট, এবং সবাই এখানে আমরা কিছু না কিছু করে খাচ্ছি। আর ইয়াং যে গ্রুপগুলো আছে এখানে, এরা খুব কাজের জন্যে সময় নাই তেমন, রাত্রে খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। তো খুব অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে খুব অল্প বয়স, 30-35
মধ্যেই ডায়াবেটিস দেখা যাচ্ছে। কারো দেখা যাচ্ছে যে জাস্ট ডায়াবেটিস শুরু হয়েছে কিংবা A1C 6.5 এর নিচে আছে বাট প্রি ডায়াবেটিক। তো তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করি এবং সেটা বলে দিই সেইভাবে। আচ্ছা আচ্ছা, তার মানে যে কথাগুলি বললেন যে অসময়ে বাথরুম পাওয়া, যেটা রাতে যেটা হয় না সাধারণত, তারপরে ওজন কমে যাওয়া বা ওজন বেড়ে যাওয়া, দুটোই। তারপরে আরো কিছু শুনি, যেমন অনেকে বলে যে বারবার পানি তৃষ্ণা পায়, ওটাই যে ডিহাইড্রেশন ফিল করে, তখন সেটা হতে পারে। তো আসলে আমার মনে হয় যে উপসর্গ না থাকুক বা না থাকুক, কিন্তু এজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসেবে আপনারা তো সবাইকে চেকটা করেন। আমরা সবাইকেই করি। আমার একটা পেশেন্ট যখন আসছে, ওটাকে আমরা বলি ফার্স্ট টাইম যখন পেশেন্টটা দেখি, ওটাকে বলে যে অ্যানুয়াল ফিজিক্যাল। অ্যানুয়াল ফিজিক্যালে আমাদের সবকিছু আমরা টেস্টটা করি এবং এই টেস্টের মধ্যে চলে আসে। এবং অ্যানুয়াল ফিজিক্যালে যদি আমরা নাও পাই, পেশেন্টের পরের উপসর্গের উপর ভিত্তি করে আমরা আবার ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করে আমরা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আপনাদের পক্ষ থেকেও এক ধরনের কি বলা যায়, মানে একটা পর্যবেক্ষণ সবসময় থাকে। আমার যে প্র্যাকটিসটা আমি করছি দর্শক, সেখানে আমার মনে হয় না যে 100টা পেশেন্টের মধ্যে আমি খুব মানে নিশ্চিন্ত মনে বলবো, শুধু আমি না, আমাদের সব ইন্টার্নিস্টই 100টা পেশেন্টের 100টা পেশেন্টই আমরা ডায়াবেটিসকে ধরতে পারি সময় মতন, যদি পেশেন্ট আমাদের কাছে আসে এবং ব্লাডটা আমাদেরকে দিয়ে দেন। এক্স্যাক্টলি, মানে যে কথাটা বলেছেন, যদি আমাদের কাছে আসে, সে আসতে হবে। তো এটাও একটা বিষয়, কারণ আমরা অনেক সমস্যা হয় কিন্তু যাবো করে যাই না। এটা ঠিক না যে পেশেন্ট আসে, আসার পর বলে যে আমার তো কোনো সমস্যা নাই। তো যখন ব্লাড ওয়েটটা হয়, দেখা যায় যে A1C 7 অলরেডি ডায়াবেটিক। তো তখন খুব ভয় পেয়ে যায়। তখন আমরা বোঝাই যে না, ভয় পাওয়ার কিছু নাই। আমি এক্সপ্লেইন করি, তাদেরকে এডুকেট করি যে ডায়াবেটিসটা কি এবং কিভাবে করা যায়। এই বয়সে যেগুলো আসছে, যে 30-35 বছরের বয়সে যখন ডায়াবেটিসটা আসছে, ওই ডায়াবেটিসটা আসছে টাইপ 2 বলি আমরা। টাইপ 2 ডায়াবেটিসটা কি দর্শক? ডায়াবেটিস হচ্ছে আপনার যে ইনসুলিন, আমার বডিতে প্যানক্রিয়াস যে ইনসুলিন তৈরি করে, সেই ইনসুলিনটা যে জায়গায় গিয়ে কাজ করবে সেলের, সেখানে ওর হয় পরিমাণটা কমে যায় অথবা ওই ইনসুলিনের অ্যাক্টিভিটিসটা কম হয়ে যায়, তখন ডায়াবেটিস দেখা দেয়। জি, অনেক ধন্যবাদ। তো আপনি যেটা বলছিলেন, আমি একটু আগে যাই, যে আপনি বলছিলেন যে রোগীরা এসে বলে যে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু পরে দেখা গেল যে টেস্ট করে তার আছে। এই সমস্যা নেই এই বলার কারণ কি? এটা কি এরকম যে কোনো মানুষের এই বিভিন্ন উপসর্গের প্রতি তাদের সহ্য ক্ষমতা বেশি, অথবা তারা এইসব বিষয়কে ইগনোর করেন? আমার মনে হয় যে স্ট্রেস যে পরিমাণ রয়ে গেছে, এই স্ট্রেস যেই স্ট্রেসটা থাকে, সেই স্ট্রেসের পরে ডায়াবেটিসের যে উপসর্গগুলো হয়তো অনেক কম স্ট্রেস, এটা জন্যই হয়তো ধরতে, মানে ওইটা ওই স্ট্রেসের কারণে ওই উপসর্গগুলি ঢাকা পড়ে যাচ্ছে, মানে সে ওই স্ট্রেসটাকেই গুরুত্ব দিচ্ছে, সে যে চাপের মধ্যে থাকছে। যে জিনিসটা হয় যে স্ট্রেসটা যখন আসছে, সকাল 8টার মধ্যে অফিসে যেতে হবে, ও 6টা 6:30 উঠে তার মাথায় ওইটাই ঘুরছে, অফিসে চলে যাচ্ছে, অফিস থেকে আসার পরে টায়ার্ড, অফিসে গেলে কাজ করছে, কাজ শেষে টায়ার্ড, বাসায় এসে কাজ করতে করতে অনেকেই আসছে, বাসায় আসছে রাত 12টার সময় আসছে, কোনো রকমে খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। দিস ইজ অ্যানাদার প্রবলেম। মানে উনি হয়তো বোঝারই সুযোগ নাই যে এই উপসর্গগুলি কখন তাকে আক্রান্ত করছে। এবং আমি পেশেন্টকে কোনোভাবেই বলতে পারবো না যে ইগনোর করছে। এটা আসলে পরিবেশ এবং পরিস্থিতির কারণে ওটা চাপা পড়ে যাচ্ছে। এটা তো একটা বড় সমস্যা, আসলে এটা বড় সমস্যা। তো এবার যদি আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা উপসর্গ নিয়ে কথা বললাম এবং কিছু মানে কিভাবে ডায়াগনোসিস হয় সেটা নিয়ে কথা বললাম। তো এক্ষেত্রে আমরা যদি একটু মানে চিকিৎসার দিকে যাই, তো সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস নিয়ে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমার তো ডায়াবেটিস ধরা পড়লো কারো যে ডায়াবেটিস হয়েছে, যখন আপনি বলেন, তখন যেটা আমার মনে হয় যে সাধারণ মধ্যে কাজ করে যে মানে তার তো সব সর্বনাশ হয়ে গেছে, তা সে এরকম মনে করে যে আমার তো একটা বিরাট সমস্যা হয়ে গেছে। তো এটা একটা বেশিরভাগ মানুষের মধ্যে এই ধারণাটার আমার মনে হয় যেটা কারণ যে তার হয়তো তার চোখের সামনে হয়তো ভাসে যে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হবে, ইনসুলিন নিতে হবে, আমার জীবনযাত্রা সবকিছু অনেক আগের মতো থাকবে না, স্লো হয়ে যাবে। তো আগে আমি এই বিষয়টা আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে কি এই ধরনের কিছু মনে করার বিষয় আছে যে ডায়াবেটিস ধরা পড়লো আর আমার বাকি জীবনটা আর ঠিকভাবে কাটবে না, এটা কি হয়? এইটা মোটা দাগে বলা যায় যে একদমই না। যখন ডায়াবেটিস 6.5 এর নিচে থাকছে, আমার মোস্ট অফ দ্য পেশেন্টকেই আমি এডুকেশনটা দিই কি যে
লাইফস্টাইল, ফুড হ্যাবিট চেঞ্জ আর স্ট্রেস রিলিফ। আচ্ছা। এবং 3 মাস পরে দেখা যায় 10 জনের 9 জন পেশেন্ট ও প্রি ডায়াবেটিক নাই, নর্মাল অবস্থায় চলে আসছে। আর যাদের ডায়াবেটিস হয়েছে যদি আর্লি অবস্থায় থাকে 6.5 7.5, স্টিল আমি আর্লি বলি। এই আর্লি অবস্থায় আমার অনেক পেশেন্ট আছে যে 10 জনের যদি এরকম হয়, 10 জনের দেখা যায় যে 5 জন আউট অফ দ্য ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আবার মানে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটু যদি বলেন, মানে এই যে আপনি যে টার্মটা ইউজ করেন যে প্রি ডায়াবেটিক বা এই অবস্থায় যারা থাকছে, এই সময় আপনারা কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে, মানে কি কি জিনিস পেলে আপনি বলেন যে উনি প্রি ডায়াবেটিক? ওই যে একই কথা বললাম যে A1C বেশি, মার্জিনাল 5.6 থেকে 6.4, 6.4, প্রি ডায়াবেটিক। ভেরি সিম্পল। আমরা প্রি ডায়াবেটিক শুনলাম, প্রি ডায়াবেটিক যখন আসলো ওকে তখন এডুকেশন দিচ্ছি, আমরা কথা বলি এডুকেশনটা কি, মানে কি কি বিষয় বলেন? প্রথম কথা বলি লাইফস্টাইল নিয়ে। আচ্ছা। যে ফুড হ্যাবিট, আমাদের দর্শক আমাদের সকালে ব্রেকফাস্টের কথা আমার পেশেন্টকে যখন জিজ্ঞেস করি বলছে যে সকালে রুটি খেয়েছি, ভাজি খেয়েছি। তো রুটিটা সমস্যা ডায়াবেটিসের জন্য। দুপুরে আমরা কি খেয়েছি? দুপুরে আমরা কখনোই বলি না যে আমরা লাঞ্চ করছি কিংবা দুপুরে খাবার খাচ্ছি, আমরা বলি যে ভাত খাবো কখন। তাই ভাত ইজ এ প্রবলেম। ভাতটা হচ্ছে পরিমিতি বোধের উপর দিয়ে আমরা যখন খাচ্ছি, তো সেটা আমরা নিতে পারছি না। রাত্রেও আমরা একই রকমই আমরা ভাতই খাচ্ছি। এবং রাত্রে আরেকটা সমস্যা, খাওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে আমরা বিছনায় চলে যাচ্ছি। এই সবগুলো এই লাইফস্টাইলটাই মানে খাবারটা আমরা যে খাবারটা পছন্দ করছি, মানে বেশি পরিমাণে, যেটা বললেন আপনি যে রুটি এবং ভাত, আমরা ঠিক পছন্দের থেকেও আমাদের বলা উচিত যে আমরা ছোট থেকেই অভ্যস্ত। মানে আমাদের আসলে মানে এটা এইভাবে বলা যাবে না যে ভাত এবং রুটি খাওয়া যাবে না, তা না, কিন্তু আমরা যেভাবে খাই, মানে আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত, যে পরিমাণে আপনি যেটা বলছিলেন যে পরিমাণের বেশি খাওয়া হয়ে যায় আমাদের, এবং রাতেই শুয়ে পড়ছি, আমরা এসে খেয়ে শুয়ে পড়ছি। তো এটা পুরাটাই সমস্যা, আসলে পুরো বিষয়টাই সমস্যা। তো এক্ষেত্রে কি করা যেতে পারে? মানে রুটিও খাবো, ভাতও খাবো, তখন আপনি কি সাজেস্ট করবেন? মানে আমি রুটি ছাড়তে চাই না বা ভাত ছাড়তে চাই না, সেক্ষেত্রে আপনার সাজেশন কি? আমার ডায়েটটা কেমন হওয়া উচিত? আমি তো কমিয়ে দিলাম, একটু খেলাম, কিন্তু বাকিটা আমি কিভাবে পূরণ করবো? আমি যখন বলি আমার অফিসে পেশেন্টকে বলি যে ভাত এবং রুটির সমস্যা, প্রথমেই আমাকে যেটা শুনতে হয় তাহলে খাবো কি? এক্স্যাক্টলি, মানে এছাড়া দুনিয়া খাওয়ার কিছু নাই। এবং আমারও মনে হয়েছে যে আমি ছোট থাকছি যখন বড় হয়েছি, সকালবেলা রুটি খেয়েছি, দুপুরেও ভাত খেয়েছি, রাত্রেও ভাত খেয়েছি। তখন ওই যে ডায়েটটা নিয়ে আমরা কথা বলি, তখন ডায়েটটা যে আমরা রুটিটার কাছে যার ডায়াবেটিস অনেক বেশি হয়ে গেছে, যার A1C 8 হয়েছে, 9 হয়েছে, 10 হয়েছে, সবাই রুটি খাচ্ছি। আমরা রুটিটাকে সরাই দিয়ে আমরা যদি প্রোটিন খাই, আমরা ডিম সেদ্ধ করে ডিমের সাদা অংশ কয়েকটা খেয়ে ফেলতে পারি, আমরা সকালবেলায় ডাল খেতে পারি, বিভিন্ন রকমের সালাদ খেতে পারি, আমরা চিকেন খেতে পারি, গ্রিল করা চিকেন। আমাদের যে ভাতের অভ্যাস দর্শক, আমরা ভাত খেতে গেলে আমাদের কয়েকটা আইটেম লাগে, 3-4টা আইটেম লাগে। সেই 3-4টা আইটেম রান্না করতে গেলে সব কিছুর মধ্যেই আমাদের তেল যাচ্ছে। ডায়াবেটিসের আর এক সমস্যা, ডায়াবেটিস একই রকমভাবে হার্ট অ্যাটাকের যতটুকু ঝুঁকি, ডায়াবেটিস নিজে ততটুকু ঝুঁকি। আমার যদি ডায়াবেটিস হয় তাহলে ধরে নিতে হবে হার্ট অ্যাটাকের সমান ঝুঁকি, আমার মৃত্যু হতে পারে। তো আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন। তার মানে আপনি কি বলতে চান, আমি একটু তার মানে যার ডায়াবেটিস আছে তার প্যারালালি হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও অনেক বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ডায়াবেটিসটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনি যেটা বললেন যে আমি যদি ভাত এবং রুটির পরিমাণ কমিয়ে দিই, আচ্ছা যদি মনে করি যে না মুখে একটু ভাতের স্পর্শ লাগবে বা একটু রুটির স্পর্শ লাগবে, সেক্ষেত্রে সেটুকুর জন্য যেটুকু মিনিমাম খুবই অল্প পরিমাণ নিয়ে বাকিটা আপনি যেটা বললেন, হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু চাইলেই আমরা অভ্যাস করতে পারি। যেটা আপনি বলেন যে সিদ্ধ ডিমের সাদা অংশ বা চিকেন, গ্রিল চিকেন, হ্যাঁ কিছু ভেজিটেবল, ডাল, যেখানে ডাল তো আমরা খাই, তো এগুলি দিয়ে বাকিটা পূরণ করা যায়। এবং আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা সহজ পদ্ধতি, আমার মনে হয় যে প্রত্যেকটা বেলাতেই। তো আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আমার মনে হয় যে এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। আপনি নিশ্চয়ই একমত হবেন যে রাতের খাবারটা আমরা যখন খাই, আপনি বারবার বলছিলেন একটা কথা যে আমরা খেয়ে শুয়ে পড়ি, তার মানে খাওয়াটা আসলে কখন খাওয়া উচিত? অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে ঘুমানোর। 3 ঘন্টা আগে। তো এটা আমাদের কাজের জন্য আমি বুঝতে পারি হয়ে ওঠে না, তখন আমি তাদেরকে বলি যে খাবারটা আপনার কাজের ওখানে নিয়ে যান। এক্স্যাক্টলি, এটা ভালো আগে 3 ঘন্টা আগে খেয়ে ফেলেন। আরো একটা সমস্যা হলো যে
আমরা এই জেনারেশনে যারা আছি, আমি বলছি না যে আমার ছেলে কিংবা ডক্টর সজল আশফাকের ছেলে, আমাদের ছেলেদের দেখি যে সকালে অন্ধকার থাকতে ওরা বেরিয়ে গিয়ে জিমে চলে যাচ্ছে, কিন্তু আমাদের জেনারেশনের কারোরই অভ্যাস নেই। এটা একটা ভেরি গুড পয়েন্ট আপনি বলছেন, যে আসলে আমাদের জেনারেশনের খুব কম খুঁজে পাওয়া যাবে। কেউ হয়তো একটু হাঁটাচলা করছেন, এমন নানা অজুহাতে এটা আমাদের করা হয় না। আমি এটা অজুহাতই বলবো ইচ্ছার চেয়ে। এখন মানে এই যে তারা এটা করছে, এটাকে আপনি তাদের মধ্যে এটা চলে আসছে, তারা কিন্তু প্রত্যেকেই মানে এক্সারসাইজ করছে টাইমলি, যেভাবেই হোক করছে তারা, এটা একটা খুব ভালো অভ্যাস। তো এক্ষেত্রে তো নিশ্চয়ই ডায়াবেটিসের ক্ষেত্রে এক্সারসাইজের ভূমিকা কতটুকু? আপনি বলছিলেন লাইফস্টাইল চেঞ্জ, তো এটাও তো ইনক্লুড করতে হবে। দেখেন সজল আশফাক, যে একটা পেশেন্ট যখন ডায়াবেটিস হয়েছে, আপনি দেখবেন যে ওর বডি মাস ইন্ডেক্স, যে বিএমআই মধ্যে বলা যায় যে ওজনটা একটু বেশি থাকে, এবং সেই ওজনের মোস্ট অফ দ্য কেসে যেটা হয় পেটের দিকে চর্বি জমে যায়। এটা হচ্ছে আমাদের এই এক্সারসাইজ না করার জন্যে, আমাদের কায়িক শ্রমটা না করার জন্যে। সো কায়িক শ্রমটা যদি আমরা করতে পারি, আমরা যারা চেয়ার টেবিলে বসে কাজ করছি, আমরা যদি কয়েক ঘন্টা পর পর উঠে একটু হাঁটা চলাফেরা করি, সকালবেলা কাজে আসার আগে একটু হাঁটা চলাফেরা করি, সন্ধ্যার সময় বাসায় যাওয়ার পর একটু হাঁটা চলাফেরা করি। কিন্তু দর্শক, আপনাদের একটা কথাই বলবো, রাত্রে ডিনার করার পরে অবশ্যই হাঁটবেন না। যাদের হার্টের প্রি কন্ডিশন রয়ে গেছে তাদের আরো সমস্যা হবে। তা না করে আপনারা রাত্রে খাবারের আগে আপনি হাঁটা চলাফেরা করবেন। আচ্ছা, আর খাওয়াটা যেটা বললেন যে অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে খেতে পারলে ভালো। সমস্যা হয় যে বাসায় আসার পরে ঘুমিয়ে যেতে, এবং রাতে তো মানে যেটা বলা আমরা জানি যে এটা নানাভাবে জানি আমরা, এটা যে রাতে খাবারটা একটু কম খাওয়া উচিত, পরিমাণে সবচেয়ে কম। কিন্তু আমাদের অভ্যাসটাই হচ্ছে রাতে খাবারটাই আমরা সবথেকে উল্টা, বরং আমরা সকালে অনেক কম খাই, ব্রেকফাস্টটা খুবই হালকা, মানে দ্রুত বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্টটা তো খাওয়া হয় না। কিন্তু যদি আমরা অভ্যাসটা পরিবর্তন করে দিতে পারি, যে ব্রেকফাস্টে আমরা যদি বেশি খাই আর রাতের খাবারটা ব্রেকফাস্টের মতন করে খাই যদি আমরা, তাহলে এই প্রকোপটা অনেক কমে যাবে। আমাদের বাংলাদেশি কমিউনিটির আমাদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ এত বেশি যে আমার মনে হয় এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা করা দরকার। দর্শক, আপনাদের বলবো যে আপনারা যদি আপনাদের যে প্রশ্নগুলো থাকবে আপনারা কাগজে লিখে রাখবেন। ডক্টর সজল আশফাক এবং আমি যখন নেক্সট মাসের 12 তারিখে আসবো, আমরা শনিবার, সেকেন্ড শনিবার অক্টোবরের অক্টোবরে, তখন আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আপনারা যদি লিখে রাখেন তাহলে আমাদের এবং আপনাদের সবার হেল্প হবে। সেটাই তো দর্শক, যেটা ডাক্তার তৌহিদ শিবলি বলছিলেন যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আগামী অক্টোবরের 12 তারিখ আমরা আবার এই ডায়াবেটিস নিয়ে কথা বলবো, এবং আপনারা আজকে অনুষ্ঠান শুনে আপনারা লিখে রাখতে পারেন, সেই সময় আপনারা প্রশ্নগুলি করতে পারেন, এবং আজকেও চাইলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, 6463079828। তো এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন TVN সাথে আছে ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টার্নিস্ট ডাক্তার তৌহিদ শিবলি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। তো ডাক্তার তৌহিদ শিবলি, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি ডায়াবেটিস, তো আমরা অনেক কিছু আলোচনা করেছি। তা আমার মনে হয় যে ডায়াবেটিসের তো বিভিন্ন ধরন সম্পর্কে আমরা শুনি। আপনি যদি বলেন যে, আপনি বললেন যে টাইপ 2 যেটা কমন আপনি বলছিলেন, তা নিশ্চয়ই টাইপ 1 একটা আছে, এবং আমরা আরো একটা শুনি যে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। তো সেগুলো মানে একটু যদি আলোচনা করেন যে সেগুলো আবার কি ধরনের ডায়াবেটিস? আমরা দর্শক, টাইপ 1 আমরা সেটাকেই বলি যখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এটা ধারণা করা হয় যে একটা হইতে পারে ভাইরাস ওটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, আর একটা হতে পারে যে অটো ইমিউন ডিজিজ, বডি
নিজেই নিজের এগেইনস্টে কাজ করে। এই দুইটা দিয়ে যখন আমাদের বিটা সেলটাকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তখন আর বডিতে ইনসুলিন নাই। যখন ইনসুলিন নাই, আমার মাস্ট দরকার ইনসুলিন, তখন আউটসাইড থেকে আমাদের ইনসুলিন ইনজেকশন নিতে হচ্ছে। এবং এই কেস মোস্ট অফ দ্য টাইমে এটা হয় খুব আর্লি এজে এটা ধরা পড়ে। ইদানিং খাদ্যাভ্যাসের জন্য অনেক সময় অল্প বয়সেই 12, 14, 15 বছর বয়সেও অনেকে দেখা যাচ্ছে, আবার অনেকে বেশি বয়সেও হচ্ছে। ওই যে কথাটা বললাম যে অটোইমিউন ডিজিজ কিংবা বিটা সেলকে ডিস্ট্রাকশন যে কোনো এজে সেটা আমাদের হইতে পারে, ওটা আমরা টাইপ 1 বলি। আর টাইপ 2 আসবো সেটাই যে ইনসুলিন আমার বডিতে আছে, সেই ইনসুলিনটা যথেষ্ট পরিমাণে আসছে না কিংবা ইনসুলিনের কার্যক্ষমতা কমে গিয়েছে। এখন আপনি বলতে পারেন যে কার্যক্ষমতা কমে যায় কেন? ওই যে আগের যে আলোচনা হয়েছে দর্শক, যে আমাদের লাইফস্টাইল এবং আমাদের ফুড হ্যাবিটের জন্য এই ইনসুলিনের কার্যক্ষমতা কমে যায়। তা আমরা যদি ফুডটাকে আমরা চেঞ্জ করতে পারি এবং আমরা যদি অ্যাক্টিভিটিসে বাড়াই দিতে পারি, বলা হয় যে 150 আওয়ার্স পার উইক পার মান্থ। এখন যদি আমরা প্রতিদিনের হিসাব করি, আপনারা যদি 45 মিনিট হাঁটতে পারেন, হাঁটা হচ্ছে এমন না যে খুব আস্তে আস্তে হাঁটবেন, এমনভাবে আপনাদের হাঁটতে হবে, আপনাদের ঘাম ঝরাইতে হবে। আচ্ছা, ট্রেডমিলে যদি আপনারা দৌড়াইতে থাকেন, আপনি দেখবেন যে 1 মাইলের পরে আপনি ঘাম শুরু হয়েছে। তো সেই ঘামটা যদি যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, 45 মিনিট মিনিমাম যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সেভ। আপনি 7 দিন যদি না পারেন, আপনি অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন চেষ্টা করবেন দর্শক। আর যেটা বলছেন যে গেস্টেশনাল ডায়াবেটিস হলো যে দেখা যায় যে এটা হচ্ছে অল্প বয়সী মেয়েদের যারা 25 পার হয়ে গিয়েছে, ওদের প্রেগনেন্ট যখন হচ্ছে, প্রেগনেন্সির পরে ওদের তো বাচ্চা হওয়ার জন্য যে জিনিসগুলো তৈরি হয় প্লাসেন্টা, তো প্লাসেন্টা থেকে তখন কিছু হরমোন সিক্রেট করে। সেই হরমোনগুলো স্টেরয়েড হরমোনের মতন। স্টেরয়েড হরমোনের প্রভাবে তখন ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না। এটা তখন ওই প্রেগনেন্ট অবস্থায় যখন আমরা ডায়াবেটিস পাচ্ছি, তখন আমরা বলি গেস্টেশনাল ডায়াবেটিস। এখন এই ক্ষেত্রে দর্শক, সেই মা যে মা হতে যাচ্ছেন ওনার এবং যে বাচ্চাটা হবে, দুইজনেরই ভবিষ্যতে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেশি থাকে। যদিও মোস্ট অফ দ্য কেসে বাচ্চা হওয়ার পরে দেখা যায় যে নর্মাল অবস্থা চলে আসছে, কিন্তু ওই মা যখন বয়স একটু বাড়তে থাকবে, টেন্ডেন্সি 8-10 জন থেকে একটু বেশি হবে ডায়াবেটিস হওয়ার, এবং ওই বাচ্চাটারও টেন্ডেন্সি থাকবে ডায়াবেটিস হওয়ার। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটাও একটা ব্যাপার যে কারো যদি ওই প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিস পাওয়া যায়, অনেক ক্ষেত্রে হয়তো সেটা চলে যাবে ডেলিভারির পরে, কিন্তু ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে সেটা আবার চলে আসতে পারে। কাজে তাদেরকে সতর্ক থাকতে হবে। এবং যেটা বললেন আপনি যে তার যে সন্তানটা জন্ম হলো, তার মধ্যে ডায়াবেটিসের হওয়ার একটা ঝুঁকি থাকবে ভবিষ্যতে, এবং তাকে আপনারা সেইভাবে ট্রিট করবেন, আগে থেকেই এক ধরনের মনিটরে রাখতে হবে। আমাদের যখন পেশেন্ট আসছে, আমরা ভাইটালস নিচ্ছি। ভাইটালসে আপনি দেখবেন যে, আমার মনে হয় দর্শক সবারই ধারণা আছে, সবারই প্রাইমারি কেয়ার ডক্টর আছেন, দেখবেন আপনারা অফিসে গিয়েছেন, আমাদের নার্স ব্লাড প্রেশার নিচ্ছেন, পালস নিচ্ছেন, একই সাথে দেখবেন যে ওজন মাপা হচ্ছে, একই সাথে দেখবেন যে হাইট নেওয়া হচ্ছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে হাইটটা কেন? আমরা হাইট এবং ওয়েট এই দুইটার স্কেলটা ইউজ করে আমরা বডি মাস ইনডেক্স, যেটা আপনি বলছিলেন বিএমআই, জি জি, যে বডি মাস ইনডেক্স বিএমআই, মানে এটা যদি আরেকটু সহজভাবে বলি, আমি ঠিক বলছি কিনা আপনি যদি আমাকে কারেক্ট করে দেন, যে উচ্চতার সাথে ওজনের একটা নির্দিষ্ট মাত্রা আছে, এটা দিয়ে স্কেলটা তৈরি, মানে সেটা দিয়ে স্কেলটা তৈরি করা আছে, মানে আমার উচ্চতা অনুযায়ী একটা নির্দিষ্ট ওজন আমার থাকতে হবে, তার বেশি হলেই বলতে হবে যে বিএমআই বেশি। মোটা দাগে বলতে পারি যে বিএমআই যদি 25 এর নিচে থাকে ইটস ওকে। আচ্ছা, 25 এর উপর থেকে 30 পর্যন্ত থাকলে ওটা চলে গেল, নরমাল থেকে একটু উপরে চলে গেল। সেটা মানে এটাও কিন্তু সহজ একটা মানে মার্কার, যেটা দিয়ে আপনারা বুঝতে পারেন যে আরো সহজ মার্কার। ছেলেদের জন্য সেটা খুব সহজ, আমাদের মেয়েদের জন্য যারা বাসায় আছেন তাদের জন্য অতটা সহজ না। ছেলেরা আমরা যারা আমাদের প্যান্ট আছে, আমাদের বেল্ট আছে, আমরা হুক জানি, যখন আমাদের প্যান্ট আমাদের হচ্ছে না, তখন হবে যে সমস্যা, আমাদের কোমরের ওখানে ফ্যাট জমে গেছে, তখন আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস আসছে। কিন্তু আমাদের মেয়েদের জন্য অনেক সমস্যা, যে আমরা যে ইয়েগুলো বাসাতে যে ওনারা আছেন, প্যান্ট তো ইউজটা হচ্ছে না, তাদের জন্য ধরাটা খুব কঠিন, কিন্তু ছেলেদের জন্য অনেক সহজ। তো এখন যে মেয়েরা যারা আছেন, ওনারা যারা প্যান্ট পরছেন,
তখন মেয়েদেরও তখন তারাও বুঝতে পারেন, মানে এটা সহজেই তাকে এক ধরনের মানে অ্যালার্ট করছে যে কিভাবে প্যান্টটা টাইট কেন, কোমরের মাপটা যখন বেড়ে যাচ্ছে, তার মানে এটা একটা সমস্যা। তো আমার মনে হচ্ছে খুব সুন্দরভাবে আলোচনা করছে। তো আমি একটু মানে অন্য বিষয়ে বলতে চাই যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বললাম অনেকটাই, যে এই জিনিসগুলো করলে কিছুটা হলেও উপকার হবে। আরেকটা বিষয়, আমি একটা জিনিস, যে বাসায় যে সুগার টেস্ট করার কথা বলেন, হ্যাঁ অনেকে তো করেন, অনেকে যারা পারেন তারা তো করেন বাসায়। তো সেক্ষেত্রে আপনারা কতটুকু এনকারেজ করেন যে গ্লুকোমিটার দিয়ে নিজে নিজে সুগার পরীক্ষা করা বা কারো সাহায্য নিয়ে করা, এটা কি আপনারা এনকারেজ করেন? দেখেন, এটা তো খুব জরুরি একটা টেস্ট, কিন্তু আপনার সুগার টেস্ট অবশ্যই ভালো, যে যারা ইনসুলিন নিচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য ব্লাড সুগারটা যদি সাডেন ড্রপ করে, ওটা বলে যে রক্তে চিনির পরিমাণ কমে গিয়েছে। আমরা জানবো কিভাবে? সুগারটা টেস্ট করে। তো পেশেন্ট নিজে নিজেই বলতে পারে যে আমার খারাপ লাগছে, আমার ঘাম হচ্ছে, আমি ঠিক মতো চিন্তা করতে পারছি না, আমার অস্থির অস্থির লাগছে। এটা হচ্ছে আর্লি স্টেজে হয়, মুখ শুকাই যাচ্ছে। তখন আমরা বলি যে আপনারা সুগারটা টেস্ট করেন। সুগারটা টেস্ট করার পরে যদি আমরা দেখি ব্লাড সুগারটা কম আছে, তখন আমরা কিছু একটা খেয়ে নিতে বলি, যে খাবারটা ব্লাডের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে চলে গিয়ে বেড়ে যাচ্ছে, নর্মাল অবস্থায় নিয়ে আসছে। এইটা যদি আমরা তখন অ্যাড্রেস করতে, আমরা যদি সময় মতো করতে না পারি, আরো বেশি হইতে পারে, জ্ঞান হারাই ফেলতে পারে, কিংবা পেশেন্ট মারাও যেতে পারে। তো আমরা বয়স্ক পেশেন্টের জন্য কখনোই আমরা ডায়াবেটিসটা খুব টাইট কন্ট্রোল করি না, আমরা একটু রিল্যাক্সলি রাখি। যে কথাটা বললাম যে সকালবেলায় ব্লাড সুগার আমরা কখনোই চেষ্টা করি না যে 100 নিচে আনতে, আমরা 100-র উপরেই থাকার চেষ্টা করি, 110-15। এটা সেফ। যে ডায়াবেটিস অত কন্ট্রোল না থাকলেও অপঘাতে যেন কারো মৃত্যু না হয়, সেটাই, মানে একটু বেশি থাকা অনেক সময় ভালো, যে মানে অনেক সময় ভালো। তো এবার যেটা আমার প্রশ্ন, যে এই যে আপনি বললেন যে হাইপো হয়ে যেতে পারে, সুগারটা মাপতে হবে সেজন্য, না? তো আমার যে আলোচনা একটু আসে, আমার মনে হয় একজন দর্শক আমার প্যানেল থেকে বলছে যে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা আছেন, আমরা একটু তার সাথে কথা বলি। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইদা বলছি। আমি জানতে চাই, আমাদের তো বাঙালিদের স্বাভাবিক ভাত রুটি বা আলু মিষ্টি এগুলো তো খাওয়ার অভ্যাস, এটা থেকে দূরে তো থাকা কষ্টকর হয়ে যায়। তো আমার ডায়াবেটিস আছে, একটু আপনি আমাকে ভালো একটা অ্যাডভাইস দিবেন যে থেকে হার্টের প্রবলেম হতে পারে কিনা, কিভাবে সতর্ক থাকবো, একটু ভালো বুঝতে পেরেছি। তো আমার মনে হয় যে আমাদের অতিথি, আপনি ঠিক মানে কথাগুলো শোনা যাচ্ছিল না, আমি শুনেছি, সেটা ওই একই কথা। উনি বলছিলেন যে আমরা তো, উনি ডায়াবেটিসের রোগী, ভাত রুটি তো না খেয়ে থাকা যাবে না। তো সেক্ষেত্রে আসলে কি করবেন আমি জানি না। আমরা কিন্তু এই বিষয়ে অনুষ্ঠানের শুরুতে আলোচনা করেছি, তারপর অন্য জিনিস যদি একটু বলেন আবারও। আমরা সকালবেলা উঠে যে সকালে নাস্তা করি আমরা রুটি, তো সমস্যা হচ্ছে আমার কার্বোহাইড্রেট, রুটি নিয়েই সমস্যা। তো রুটিটা থেকে যদি আমরা বেরোয় আসতে পারি, আপনি 3-4টা ডিম সেদ্ধ করে কুসুমটা ফেলে দেন। কুসুমটা ফেলে দিবেন কেন? ডায়াবেটিস পেশেন্টের নর্মালি আমরা বডিতে যে কোলেস্ট্রল, ব্লাডে যে কোলেস্ট্রলটা আমরা নর্মাল বলি, ডায়াবেটিক পেশেন্ট হলে তার থেকেও আরো 30 নিচে নেমে যেতে চাই আমরা। এলডিএল কোলেস্ট্রল, যেটা ওয়ার্স্ট ওয়ান, সব থেকে খারাপটা নর্মালি আমরা 100 নিচে থাকলে নর্মাল বলি, কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হলে আমরা চাই যে 70-এর নিচে থাকতে হবে। তো আপনি যদি প্রোটিন খান, প্রোটিন মনে করেন যে আপনি ডিম সিদ্ধ খেলেন সকালে, আমাদের ডাল খাওয়ার অভ্যাস খুব ভালো, পাতলা ডাল না করে আপনি যদি ডালের কিছু একটা তৈরি করেন তেল না দিয়ে, ঘন ডাল করেন, ডাল খান। আপনারা যদি একই সাথে মুরগি, আপনার চিকেন গ্রিল করা খান, যেখানে তেল যাচ্ছে না, আপনি গ্রিল করে রেখে দিয়ে আপনি সকালবেলায় আপনি এয়ার ফ্রায়ার দিয়ে খান। এখন তো এয়ার ফ্রায়ার খুব পপুলার, এয়ার ফ্রায়ার দিয়ে খেলে আপনার মনে হবে যে এখন গ্রিল করা হয়েছে। আপনি প্রোটিন খান বেশি করে, আর অল্প একটু, আপনি অন্য সময় হয়তো একটা রুটি খেতেন, আপনি 1/4 রুটি খান, তাইলেই হবে। তো অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। তো ডাক্তার তহসিব, আপনি বলছিলেন যে সুগার লেভেল কমে গেলে, যেটা হাইপোগ্লাইসেমিয়া বলি, সেটা অনেক ভয়ঙ্কর, মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আরেকটা কথা বলছিলেন যে যারা ইনসুলিন নেন তাদের একটু বেশি সতর্ক থাকতে হয়, এবং তাদের এই আপনারা বাসায় যদি পারেন পরীক্ষা করলে ভালো দেখতে যে কমে যাচ্ছে কিনা। তো এই যে হঠাৎ করে সুগার কমে যাওয়ার যে প্রবণতাটা,
ডায়াবেটিস রোগীদের মধ্যে যদি বলি, সেটা কি মানে কাদের মধ্যে বেশি, মানে যারা প্রি ডায়াবেটিক যেটা বলছিলেন, বা যাদের ডায়াবেটিস আছে, ইনসুলিন নিচ্ছেন না, অন্যভাবে চিকিৎসা করছেন, এই কোন গ্রুপের মধ্যে এটা প্রবণতা বেশি, নাকি যে কারো এরকম হতে পারে? খুব সুন্দর কোশ্চেন সজল আশফাক। আমি বলবো যে দর্শক, যেই সমস্যাটার কথা বলা হয়েছে, এটা সব থেকে বেশি দেখা যায় যারা ইনসুলিন নিচ্ছেন তাদের কাছে বেশি দেখা যায় এটা। যারা ডায়াবেটিসের জন্য যারা খুব সহজভাবে বলি যে মোস্ট অফ দ্য পেশেন্টই খুব এটার সাথে পরিচিত যে মেটফর্মিন যারা খাচ্ছেন তাদের কিন্তু এই সমস্যাটা অত বেশি না, যেটা নাকি ইনসুলিন যারা নিচ্ছেন তাদের সাডেন হঠাৎ করে ড্রপ করতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হতে পারে। তো এই ধরনের সমস্যা যদি হয়, মানে ধরেন অনেকে কিন্তু জানেন যে তার হাইপো হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, তো আবার কেউ কেউ হয়তো বুঝতে পারেন না যে কি করতে হবে। তো আমার মনে হয় যে আমাদের সবারই জানা উচিত একজন রোগীকে সাহায্য করার জন্য, যে এই রোগীটা যদি হাইপো হয়ে যায় কি করব। তো সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কি করা যায়? বাসায় থাকলে কিন্তু সবার বাসায় কিছু একটা মিষ্টি জাতীয় কিছু আছেই, বাসায় হয়তো একটু জুস আছে, কিংবা হয়তো একটা কলা আছে, কিংবা আদার্স কোনো ড্রিঙ্কস। অনেকের বাসায় তো কোক তো প্রায় সব বাসায় থাকে, রেগুলার কোক, মানে যে কোনো জুস বা যেগুলি পাওয়া যাচ্ছে সুগারি, খুব অল্প সময়ের মধ্যে যাতে ব্লাডের মধ্যে সুগারটা, মানে এটা ধরেন মানে বাসার বাইরে যদি হয়, তার পরিচিত লোকজন তার এটা মানে বাসার বাইরে যে কোনো জায়গাতে কোনো ড্রিঙ্কসটা উনি নিজেও খেয়ে নিতে পারেন, বা ওনার সাথে যদি কেউ থাকে তারা এটা দিয়ে হেল্প করতে পারেন। তো এটা একটা বড় বিষয় কিন্তু, কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে যে জীবন রক্ষাকারী একটা মানে পদক্ষেপ হিসেবে কাজ করে, সেটাই। তো যাই হোক, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আসছি, আমাদের হাতে হয়তো আর মিনিট 2 সময় আছে। তো চিকিৎসাটা শুরু করেন কিভাবে? আপনি বলছিলেন যে লাইফস্টাইল চেঞ্জ আর একটা পর্যায়ে ইনসুলিন, তো মাঝামাঝি এই যে বললেন মেটফর্মিন, কাদের ক্ষেত্রে এই ওষুধগুলি দেওয়া হয়? খুব সুন্দর কোশ্চেন। যাদের প্রি ডায়াবেটিক, যারা 6.5 এর নিচে আসছে, এবং যাদের বিএমআই যেটা বললাম, বিএমআই যাদের নর্মাল আছে, তাদেরকে মোস্ট অফ দ্য কেসে আমি বলি যে ফুড হ্যাবিট চেঞ্জ, এবং ওনারা যেন আর এক্সারসাইজ করতে থাকেন, হ্যাঁ, অ্যাক্টিভিটিস বাড়াই দেন। তো এই অ্যাক্টিভিটিস বাড়ানো এবং ফুড হ্যাবিট চেঞ্জে দেখা যায় যে প্রি ডায়াবেটিস থেকে নর্মাল অবস্থায় চলে আসছে 3 মাসের মধ্যে। আরেকটা গ্রুপ যারা 6.5 এবং তার উপরে রয়ে গেছে, কিংবা 6.5 এর নিচেও অনেকের ওজনটা বিএমআইটা বেশি থাকে, তাদেরকে আমি চুজ করি মেটফর্মিন শুরু করে দিই। খুব লো ডোজে মেটফর্মিন শুরু করি। হাই ডোজে মেটফর্মিন অনেকেই অস্বস্তি বোধ করেন এবং ভালো বোধ করেন না, এবং কমপ্লায়েন্স মিনসে প্রতিদিন ওষুধ সময় মতো খাওয়াটা অনেকে ওইটা করতে চান না যদি খারাপ লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি লো ডোজ মেটফর্মিন দিয়ে শুরু করি, 500 মিলিগ্রাম, সকালে একবার, নাস্তার পরে, রাত্রে একবার, ডিনারের পরে। তো অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এইভাবে চিকিৎসাটা শুরু হয়ে যায়। আর কখন ইনসুলিনে চলে যান? ইনসুলিনে যখন A1C, আবারও একই প্রসঙ্গে চলে আসছে, আমরা যখন দেখছি যে মেটফর্মিন দেওয়া হচ্ছে কিন্তু A1C বেড়েই যাচ্ছে, 9 এর উপরে যখন উঠে যাচ্ছে, আমরা তখন চিন্তা করি ইনসুলিন দেওয়ার। অনেক ধন্যবাদ। তার মানে যে সে আবার আগের কথাই বলতে হয় যে রোগীরা যদি যে লাইফস্টাইল চেঞ্জ, সেটা একটা বড় বিষয়। তো আপনি কি মনে করেন, আমার শেষ প্রশ্ন, যে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আবার খাবার দাবার গ্রহণের যে আপনার যে ছোটোখাটো রেস্ট্রিকশন, অনেক বেশি বলবো না, সেটা যদি তারা পালন করেন, এবং আমি বলবো যে এই আপনি যেটা বললেন যে প্রোটিন জাতীয় খাবার, প্রোটিনের অনেক খাবার তো আমরা অনেক জাতীয় প্রোটিন তো আমরা পছন্দ করি, তো সেটাকে আমরা যোগ করলেই পারি। তো এগুলি যদি করা যায়, তাহলে কি আপনি মনে করেন যে এই ইনসুলিন নেওয়া থেকে বিরত থাকা যাবে, বা প্রি ডায়াবেটিস অবস্থা থেকে মানে একদম স্বাভাবিক অবস্থায় চলে যাওয়া, বা খুব সহজেই জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে? এটা কি মনে করেন? খুব মজার ব্যাপার যে দর্শক, যে আমার অনেক পেশেন্ট আছেন যারা ডায়াবেটিস হয়েছে, এবং আমি যে কথাগুলো বলেছি তার 80% শুনছেন, 80% কথা শুনছেন, এবং ওনারা অনেকেই ডায়াবেটিস থেকে বেরিয়ে গেছেন, নর্মাল অবস্থায় চলে আসছেন। ইনসুলিন আমাদের খুব কম পেশেন্টের দরকার পড়ে, এবং যে ডায়াবেটিসটা হয়েছে এটা আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের দৈনন্দিন যে কাজ করার যেটা আমরা অ্যাক্টিভিটিস না করার জন্য এটা হয়েছে। আমরা যদি অ্যাক্টিভিটিসটা করতে পারি এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি, আমাদের জন্য খুব বড় একটা এক্সাম্পল রয়ে গেছে দর্শক, যে আপনাদের প্রত্যেকটা বাসায় ছোট ছোট দেখবেন যে ছেলেমেয়েরা রয়ে গেছে, বিশেষ করে ছেলেরা, ওরা দেখবেন
যে 15-16 বছর বয়স ওরা জিমে চলে যাচ্ছে সকালবেলায়, এবং ওদের দেখবেন ওরা ভাত খায় না, ওরা প্রোটিন শেক খাচ্ছে, দ্যাটস দ্য প্রোটিন। ওদের কিন্তু ডায়াবেটিস হবে না, যে আমাদের হচ্ছে আমরা সকালবেলা উঠেই আমরা রুটি খেতে যাচ্ছি আর ওরা প্রোটিন শেক খাচ্ছে। সো ওদের থেকেও আমাদের অনেক শেখার আছে। আমার মনে হয় এটাই মনে হয় লাস্ট কোশ্চেন না? সেটাই না, এটাই তো। অনেক ধন্যবাদ। আমি 10 সেকেন্ড একটা বলতে চাই যে দর্শক, অনেকদিন পরে আমি আপনাদের মাঝে আসছি। টিভিএন ফ্যামিলির সবাই যারা কাজ করছেন, ক্যামেরাতে কাজ করছেন, এবং ডক্টর সজল আশফাক, তো আমারই একজন কলিগ ডক্টর সজল আশফাক, দর্শক উনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, এখন উনি এখানে আছেন। তো আমার খুব ভালো লাগছে যে ডক্টর সজল আশফাকের সাথে একসঙ্গে আজকে বসে আমরা আলোচনা করছি। আর টিভিএনের আমাদের 2 ভূঁইয়া ভাই আছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পুলক ভাই আমাকে বিশেষভাবে অনুরোধ করছেন আপনি আসেন। আমিও খুব খুশি হয়েছি দর্শক আপনাদের কাছে আসাতে। তো টিভিএনের সবাইকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামী মাসে দেখা হবে এবং আমরা অবশ্যই আনন্দিত আপনাকে পেয়ে। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। তো যেটা বলছিলাম যে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব এই নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি ডায়াবেটিস সম্পর্কে কিছু সাধারণ ধারণা দিতে। আসলে ডায়াবেটিস যে সমস্যাটা, এটা এত ব্যাপক, এ নিয়ে অনেক কথা বলার আছে, এর জটিলতা, এবং প্রত্যেকটা পর্বে এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে তার ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণের যে বিষয়গুলো সেগুলো আলাদা হবে। এবং যেটা আজকে ডাক্তার তৌহিদ শিবলি বললেন যে সবকিছু মানতে হবে, যারা বললেন যে বিশেষভাবে যারা 80% তার নিয়মকানুনগুলি মানে এই নিয়মগুলো আসলে মানে কোনো ওনার নিজের কোনো সিদ্ধান্ত নয়, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিষয়। আমরা যদি সেই জিনিসগুলো মেনে চলি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তাহলে সহজেই কিন্তু আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো, এবং ক্ষেত্র বিশেষে ডায়াবেটিস হয়ে গেলেও সেটাকে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এবং যেটা বলা হয় যে আমরা অনেক সময় বলি যে শৃঙ্খলায় জীবন, আসলে আমাদের জীবনটাকে একটা নিয়মের মধ্যে যদি আমরা শৃঙ্খলিত করতে পারি, স্বাস্থ্যসম্মত শৃঙ্খলার মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো এবং এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।